আচ্ছা, সো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে যে টাইমিং থাকে সো দেখা যাচ্ছে তখন হচ্ছে আমরা আমাদের যে 16.2 তে হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিন, আর 16.3 তে হচ্ছে আমাদের ট্রান্সলেশন সফটওয়্যার নিয়ে ওখানে ডিসকাস করা আছে। সো ওইখানে হচ্ছে আমাদের কিছু নিউ টপিক আসছে। সো ওইগুলো নিয়ে হচ্ছে আমরা একটু বেসিক কনসেপ্টগুলো ডিসকাস করব যদি টাইম থাকে ভার্চুয়াল মেশিনে ডিসকাস করার পর। তো যাই হোক, আমরা হচ্ছে ডিরেক্টলি আগে ভার্চুয়াল মেশিনের কনসেপ্টগুলোতে চলে যাচ্ছি। আমি বোঝানোর পর আপনার একটা কাজ মাস্ট বি করতে হবে, সেটা হচ্ছে এই ক্লাস ভিডিওটা দেখে সাথে সাথে হচ্ছে আপনি বুক থেকে জাস্ট একবার করে হচ্ছে কনসেপ্টগুলো রিডিং দেবেন। তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টগুলো কী, বা আমরা যেগুলো করছি এগুলাই ঠিক আছে কিনা, বা এর থেকে এক্সট্রা কিছু আছে কিনা। যদিও আপনার প্রবলেম হওয়ার কথা না, বাট তাও একটু দেখবেন। যাই হোক, সো আগে ভার্চুয়াল মেশিন নিয়ে আসি। ভার্চুয়াল মেশিন জিনিসটা কি? সো ভার্চুয়াল মেশিন জিনিসটা কি দেখানোর জন্য আমি হচ্ছে আপনাকে একটু, যদি আমি ইয়েতে যেয়ে দেখাই, আমি এখানে লিখি ভার্চুয়াল মেশিন, দেন হচ্ছে আমি একটা ইমেজে যাই, যাওয়ার পর আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, লাইক এটা নিয়ে আসি, বা এটা আন্ডারে হচ্ছে, ওকে এই যে এটা দেখেন। এটাকে একটু বড়, আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমি একটু বড় করে আমি আনলাম ইমেজটা। দেখেন এটা কিন্তু বেসিক্যালি, দেখেন এই যে এখানে হচ্ছে VMware ওয়ার্কস্টেশন নামে হচ্ছে একটা সফটওয়্যার আছে। মানে রাইট নাও এই সফটওয়্যার অনেক জায়গায় ইউজ হয়। আবার হচ্ছে আমাদের আরেকটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার নাম হচ্ছে আপনার হাইপারভাইজার। ওখানেও হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিন সেট আপ করতে পারি। সো এই যে VMware ওয়ার্কস্টেশন বলি, আর হচ্ছে হাইপারভাইজার যেটাই বলি না, এই সবই হচ্ছে আমাদের, মানে মানে এই সফটওয়্যারগুলো ইউজ করে হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটাকে আমাদের ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে হচ্ছে আমরা ইনস্টল করতে পারি। আর এই জন্য এই সফটওয়্যার গুলোকে আমরা বলি হচ্ছে আপনার ইমুলেটর বলি। আমরা কি বলি এগুলোকে? ইমুলেটর বলি। তো তাহলে হচ্ছে ভার্চুয়াল মেশিন জিনিসটা কি? ভার্চুয়াল মেশিন হচ্ছে সিম্পলি যদি বলি, একটা ফিজিক্যাল কম্পিউটারের মধ্যে হচ্ছে আরেকটা ভার্চুয়াল কম্পিউটার। ইভেন আপনি একটা ফিজিক্যাল কম্পিউটারের মধ্যে কিন্তু মাল্টিপল ভার্চুয়াল কম্পিউটার আপনি ইউজ করতে পারেন। আর ওই ভার্চুয়াল কম্পিউটারগুলো কিন্তু আপনার ওই ফিজিক্যাল কম্পিউটারে যে হার্ডওয়্যার, ওই হার্ডওয়্যারে কিন্তু ইউজ করবে। লাইক আপনার ল্যাপটপের র্যাম হচ্ছে 8 GB, প্রসেসর ধরেন Core i5, আর হচ্ছে আপনার হার্ড ডিস্ক হচ্ছে আপনার 500 GB SSD। এখন আপনি যদি আপনার ল্যাপটপে 3টা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেন, ওই 3টা ভার্চুয়াল মেশিনও কিন্তু হচ্ছে ওই সেম কনফিগারেশন ইউজ করবে। মানে ওই 3টা ভার্চুয়াল মেশিনারই কিন্তু হচ্ছে আপনার র্যাম হবে 8 GB, তারপরে আপনার ওই হার্ড ডিস্ক হবে আপনার ওই 500 GB SSD, সবগুলোরই সেম হবে। সো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে এখন বলতাম ভার্চুয়াল মেমোরির আমাদের মানে অ্যাকচুয়াল বেনিফিটটা কি? ভার্চুয়াল মেমোরি হচ্ছে আপনি চাইলে ভার্চুয়াল মেমোরির, ভার্চুয়াল মেশিন, মেমোরি নাম ভার্চুয়াল মেশিন, আপনি চাইলে ভার্চুয়াল মেশিনগুলোর মধ্যে হচ্ছে আপনি এক্সট্রা কোনো ফাইল আপনি ওখানে চাইলে রেখে দিতে পারেন, যে ফাইলটা হচ্ছে আপনার আপনার যে অ্যাকচুয়াল ল্যাপটপ আর আপনার যে ফিজিক্যাল ডিভাইস ওইটাতে শো করবে না। আপনি ভার্চুয়াল মেশিনে যেই ফাইলগুলো রাখবেন, ওর যেই ডকুমেন্টগুলো রাখবেন, ওইগুলা কিন্তু আপনার ফিজিক্যাল যে ডিভাইস বা আপনার যেটা অ্যাকচুয়াল ডিভাইস, রিয়েল ডিভাইসে কিন্তু সেটা শো করবে না। আপনার হার্ড ডিস্ক থেকে অর এসএসডি থেকে অর সেকেন্ডারি স্টোরেজ থেকে আপনার কিন্তু স্পেস ঠিকই খেয়ে নিবে, কিন্তু আপনার অ্যাকচুয়াল যে ল্যাপটপ সেটাতে শো করবে না। আপনার ল্যাপটপে ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে ঢুকেই হচ্ছে আপনাকে ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে হবে। এটাই হচ্ছে ভার্চুয়াল মেশিন অ্যাকচুয়ালি ইউজ। তো বেসিক্যালি এটা হচ্ছে যে ভার্চুয়াল মেশিন ইজ আ কম্পিউটার রানিং ইনসাইড অ্যানাদার কম্পিউটার। মেইন কনসেপ্ট হচ্ছে এটা। সো আই থিঙ্ক ভার্চুয়াল মেশিনের মেইন থিমটা বুঝতে পারছেন। তাই এখন ভার্চুয়াল মেশিনকে আমরা সুন্দর করে একটু এখানে কিছু লিখি আমাদের বোঝার জন্য। সো আমাদের কনসেপ্ট হচ্ছে ভার্চুয়াল, এখানে বলে রাখি ভার্চুয়াল মেশিনের সাথে ভার্চুয়াল মেমোরির কিন্তু কোনো রিলেশন নাই। ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট ডিফারেন্ট, ভার্চুয়াল মেশিনের কনসেপ্ট টোটালি ডিফারেন্ট। সো আমরা এখানে কি বলতে পারি ভার্চুয়াল মেশিনে? সো ইট ইজ আ সফটওয়্যার বেসড ইমুলেশন অফ আ ফিজিক্যাল কম্পিউটার সিস্টেম। এখানে আমি কি বললাম যে ইট ইজ আ সফটওয়্যার বেসড ইমুলেশন। ইমুলেশন কেন বলতেছি? ইমুলেশন বলছি এই জন্য, দেখেন এই ভার্চুয়াল, ও হ্যাঁ এটা তো আপনাকে বলিনি, আমি এই পার্টটা একটু বলে নিই। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে লাইক ধরেন যে আপনার ল্যাপটপের উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ 11,
আপনি চিন্তা করেন না তাহলে হচ্ছে আমি উইন্ডোজ 10টা একটু আমি ইউজ করতে যাচ্ছি, তখন আপনি কী করলেন যে আপনি হচ্ছে আপনার উইন্ডোজ 11 ওই ল্যাপটপে হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন আপনি সেট আপ করলেন, অ্যান্ড ওই ভার্চুয়াল মেশিনে হচ্ছে মানে ওই ভার্চুয়াল কম্পিউটার আপনি বলতে পারেন, সো ওই ভার্চুয়াল কম্পিউটার হচ্ছে আপনি উইন্ডোজ 10 ইনস্টল দিলেন। তাহলে কী হলো যে আপনি একই সাথে আপনার ল্যাপটপে উইন্ডোজ 10 উইন্ডোজ 11 ইউজ করতেছেন আর ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ 10 ইউজ করতেছেন, সেম ফিলিং পাবে। হ্যাঁ, ভার্চুয়াল মেশিনটা হয়তো একটু ল্যাগই হতে পারে, একটু বাফার করতে পারে। আবার এবার আপনি চিন্তা করলেন যে না উইন্ডোজ 10 ইউজ করতেছি, আমি হচ্ছে আমাদের ওল্ডার মানে চাইল্ডহুড মেমোরি এর উইন্ডোজ এক্সপিটাও ইউজ করতে চাই। আপনারা হয়তো উইন্ডোজ এক্সপি মেবি ইউজ করেননি, হয়তো আপনারা উইন্ডোজ 7 8 থেকেই ইউজ করে আসছেন, কিন্তু আমরা হচ্ছে উইন্ডোজ 98 আমরা ইউজ করছি। সো আপনি ঠিক করলেন যে না আমি একটু উইন্ডোজ এক্সপিটাও একটু ইউজ করে দেখি, একটু চাইল্ডহুড মেমোরিটা একটু রিমেম্বার করা যায় কিনা। সো আপনি ঠিক করেন ঠিক আছে তাহলে আমি আরেকটা ভার্চুয়াল মেশিন আমি আমার ল্যাপটপে ক্রিয়েট করব, অ্যান্ড ওইটাতে হচ্ছে আমি উইন্ডোজ এক্সপি ইনস্টল করব। সো যে কথা সেই কাজ, আপনি আরেকটা ভার্চুয়াল মেশিন আপনি ক্রিয়েট করে ফেললেন, অ্যান্ড ওইটাতে হচ্ছে উইন্ডোজ এক্সপি ইনস্টল করে। তো রাইট নাও আপনার ল্যাপটপে দুইটা ভার্চুয়াল মেশিন, একটা হচ্ছে উইন্ডোজ 10 এর ভার্চুয়াল মেশিন আর একটা হচ্ছে উইন্ডোজ এক্সপি এর ভার্চুয়াল মেশিন। আপনি চাইলে একসাথে তিনটাই আপনি ইউজ করতে পারতেছেন। তো তার মানে আপনি কিন্তু অ্যাট এ টাইম একই ডিভাইসের মধ্যে উইন্ডোজ 11 উইন্ডোজ 10 উইন্ডোজ এক্সপি তিনটারই কিন্তু আপনি টেস্ট নিতে পারতেছেন। ফ্যাক্টরটা হচ্ছে এটাই। সো এই জন্য হচ্ছে এই যে আমরা যে মাল্টিপল ভার্চুয়াল মেশিন যে আমরা ক্রিয়েট করে একটার পর একটা যে আমরা অপারেটিং সিস্টেম যে আমরা ইউজ করতে পারতেছি, তো এইটাকে আমরা বলি কিন্তু ইমুলেশন। আর এই কাজটা হচ্ছে যেহেতু আমরা একটা ইমুলেটর টাইপ বেসড অর ইমুলেটর বেসড সফটওয়্যার আমরা করতেছি, এই জন্য হচ্ছে আমরা এটাকে বলি ইমুলেশন। এই জন্য কি বললাম যে ইট ইজ আ সফটওয়্যার বেসড ইমুলেশন অফ আ ফিজিক্যাল কম্পিউটার সিস্টেম। অ্যান্ড এখানে এটা বলতে পারি it allows one computer to behave like multiple independent computers. So it allows one computer to behave like multiple independent computers. So in simple আমরা এটা বলতে পারি, so a VM is a computer running inside another computer. বাস, ভার্চুয়াল মেশিনের সিম্পল কনসেপ্ট কিন্তু হচ্ছে আমাদের এটাই, মানে আমরা বলতে পারি সিম্পল ডেফিনেশনগুলো আমরা বলতে পারি এটাকে। আর যদি আপনাকে 2 মার্কের জন্য কোয়েশ্চেন আসে আপনি এটাও লিখতে পারেন। এবার আমরা একটু কোর কনসেপ্টগুলো দেখি। হ্যাঁ, সো কোর কনসেপ্ট, ভার্চুয়াল মেশিনের কোর কনসেপ্টগুলো। ভার্চুয়াল মেশিনের মধ্যে কোর কনসেপ্টগুলো, সো কোর কনসেপ্টের মধ্যে হচ্ছে কী কী থাকতে পারে, কী লিখতে পারি এখানে হচ্ছে মেইন থিম হচ্ছে যে মানে এটা অ্যাকচুয়ালি আমাদের কীভাবে হচ্ছে এটা আমরা ক্রিয়েট করি, বা হচ্ছে আমরা এইটাকে আমরা কিভাবে হচ্ছে আমাদের সিস্টেমে আমরা সেট আপ করতে পারি, মেইন থিম হচ্ছে এইটা। সো আমাদের সিলেবাস আমরা আমাদের সিলেবাস যদি ফলো করি, সো এখানে আমরা বলতে পারি যে ভিএম ভার্চুয়াল মেশিন অ্যালাউস সফটওয়্যার designed for one system to run on another system. কি বললাম, a virtual machine allows software designed for one system to run on another system. সো তার মানে আমাদের ভার্চুয়াল মেশিনটা কিন্তু ওই সফটওয়্যার মানে আমাদের ভার্চুয়াল মেশিন কিন্তু ওই সফটওয়্যারগুলোকে হচ্ছে আমরা অ্যালাউ করে, যেগুলো হচ্ছে ডিজাইন করাই হচ্ছে যে আপনি একটা সিস্টেমকে আরেকটা সিস্টেমের মধ্যে আপনি রান করতে পারবেন, এই একই জিনিস। সো তাহলে এইটা আমরা কি দিয়ে করি, দিস ইজ ডান ইউজিং ইমুলেশন। সো বলতে পারি দিস ইজ ডান ইউজিং ইমুলেশন। চলো আরেকটা কনসেপ্ট এখানে বলে দিতে পারি, the VM uses the host computers physical hardware. আমি ফার্স্টে বলছিলাম এটা, the VM uses the host computer's physical hardware but behaves like a separate machine. ওই যে বলছিলাম না যে আপনার ল্যাপটপে আপনি যেই ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করবেন, ওই ভার্চুয়াল মেশিনে কিন্তু একটা ডিফারেন্ট কম্পিউটারের মতো বিহেভ করবে, কিন্তু ওই ভার্চুয়াল মেশিনে কিন্তু আপনার ল্যাপটপের র্যাম, আপনার ল্যাপটপের প্রসেসর, আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক কিন্তু সে ইউজ করবে, ইভেন আপনার ল্যাপটপের মাউস, মানে আপনার ল্যাপটপের এন্টায়ার ফিজিক্যাল হার্ডওয়্যারে কিন্তু সে ইউজ করবে।
এই হচ্ছে ভার্চুয়াল মেশিনের কোন কোড কনসেপ্টগুলো গেল। এইবার হচ্ছে আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের কি কম্পোনেন্ট। কি কম্পোনেন্টস গুলো হচ্ছে আমাদের দেখতে হবে। তো কি কম্পোনেন্টের মধ্যে হচ্ছে আমাদের ফার্স্টে যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের হোস্ট অপারেটিং সিস্টেম, হোস্ট ওএস। অ্যান্ড এটা আন্ডারে হচ্ছে আমাদের কিছু পয়েন্ট দেখতে হবে। কেন বলতেছি দেখেন, হোস্ট ওএস কোনটা? আপনার ল্যাপটপের যে মেইন উইন্ডোজ, মানে যেটা হচ্ছে আপনার ল্যাপটপের মেইন ফিজিক্যাল উইন্ডোজ, যেটা মানে যেটা হচ্ছে আপনি ইউজ করতেছেন অল টাইম। হ্যাঁ, সো ওইটা হচ্ছে আমাদের হোস্ট অপারেটিং সিস্টেম। সো আমাদের এই হোস্ট অপারেটিং সিস্টেমের কাজ কি? দি মেইন ওএস ইনস্টল অন দ্য ফিজিক্যাল কম্পিউটার। মানে এটা তো হচ্ছে আপনার ল্যাপটপে তো এটা ইনস্টল করা থাকবে, সো আপনাকে এটাও একটা পয়েন্টে রাখতে হবে। সো দ্য মেইন ওএস ইনস্টলড অন দ্য ফিজিক্যাল কম্পিউটার। দেন হচ্ছে আমাদের ইট কন্ট্রোলস, মানে আমাদের এই হোস্ট ওএস কি করতেছে? ইট কন্ট্রোলস অ্যাকচুয়াল হার্ডওয়্যার বলতে আমি কি মিন করতেছি? সিপিইউ, র্যাম, স্টোরেজ, এইগুলো তো। দেন হচ্ছে থার্ড পয়েন্ট বলতে হচ্ছে ইট রানস দি ভিএম সফটওয়্যার। এই অপারেটিং সিস্টেমের এই আন্ডারে কিন্তু হচ্ছে কি আমরা আমাদের ভিএম সফটওয়্যারটাকে রান করব। ভিএম সফটওয়্যার তো ওই যে বলছিলাম যে আমাদের হচ্ছে হাইপারভাইজার হতে পারে, তারপরে ভিএম ওয়ার্ক স্টেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ইভেন আমরা বুক থেকে দেখবো যে আমাদের বুকের মধ্যে কি কনসেপ্টটুকু লেখা আছে, সেটা আমরা বুঝতে পারবো। সো তাহলে এই হোস্ট কম্পিউটার একটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিতে পারি, এটাও দিয়ে দেওয়া ভালো। এক্সাম্পল আমাদের হোস্ট ওএস কি হতে পারে? লাইক উইন্ডোজ 10 বলে দিলাম, উইন্ডোজ 11, এটা আমাদের হোস্ট ওএস। আচ্ছা, এবার সেকেন্ড কনসেপ্টে আসি। সেকেন্ড কি কম্পোনেন্ট হচ্ছে আমাদের গেস্ট অপারেটিং সিস্টেম, গেস্ট ওএস। তো গেস্ট ওএস কোনটা? ওই যে আমাদের ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা যেটা ইউজ করবো ওইটা তো হচ্ছে আমাদের গেস্ট ওএস। তো তার এখানে কি লিখবো যে দি ওএস রানিং ইনসাইড দি ভার্চুয়াল মেশিন। এটা হচ্ছে আমাদের ওই অপারেটিং সিস্টেমটাই যেটা হচ্ছে কি আমরা আমাদের ভার্চুয়াল মেশিনের মধ্যে রান করব। সো ওইটা হচ্ছে আমাদের গেস্ট অপারেটিং সিস্টেম। সো এটা হচ্ছে আমাদের আরও ফিচার্স আছে, লাইক it works as if it is running on real hardware. সো এই গেস্ট অপারেটিং সিস্টেমটা মানে ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা যে অপারেটিং সিস্টেমটা আমরা রান করব, সো এইটা হচ্ছে এমনভাবে কাজ করবে যেন মনে হবে যেন এটা আপনার রিয়েল হার্ডওয়্যার এটা রান করতেছে। সিম্পল। দেন হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট এখানে করতে পারি যে ইট হ্যাজ নো অ্যাওয়ারনেস। It has no awareness inside a VM. It has no awareness inside a VM. এখানে একটা ফ্যাক্টর এটা একটু বলি যে আপনার ফিজিক্যাল যে আপনার ল্যাপটপটা মানে যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডিভাইস উইথাউট ভার্চুয়াল মেশিন, আপনার অ্যাকচুয়াল ডিভাইসে কিন্তু একটা উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম থাকবে, কিন্তু ওই উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম যদি আপনি অফ করেন আপনার ভার্চুয়াল মেশিনের সিকিউরিটি সেই সিস্টেমটা কিন্তু আপনার অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, মানে এইখানেই হচ্ছে আমাদের একটা মানে কানেকশন আছে। আপনার মেইন ডিভাইসের সিকিউরিটি সিস্টেম যদি অফ থাকে তাহলে আপনার ভার্চুয়াল মেশিনের সিকিউরিটি সিস্টেমও কিন্তু আপনার অফ হয়ে যাবে। আপনার মেইন সিস্টেমের সিকিউরিটি সিস্টেম যদি অন থাকে তাহলে আপনার ভার্চুয়াল মেশিনের সিকিউরিটি সিস্টেমও কিন্তু অন হয়ে যাবে। আবার আপনি ম্যানুয়ালি ধরুন এরকম হলো যে আপনার মেইন সিস্টেমের সিকিউরিটি সিস্টেম হচ্ছে আপনার অন আছে, আপনি চাইলে আপনার ভার্চুয়াল মেশিনের সিকিউরিটি সিস্টেম আপনি চাইলে অফ করলেও করতে পারেন, কিন্তু আপনার মেইন সিস্টেমের সিকিউরিটি সিস্টেম অফ আছে, আপনি তখন কিন্তু ভার্চুয়াল মেশিনের সিকিউরিটি সিস্টেম আপনি অন করতে পারবেন না। তার মানে হচ্ছে মেইন সিস্টেমের সিকিউরিটি সিস্টেম যদি অন থাকে ভার্চুয়াল মেশিনের সিকিউরিটি সিস্টেম আপনি চাইলে অফ রাখতে পারেন, কিন্তু মেইন সিস্টেমের সিকিউরিটি সিস্টেম যদি অফ থাকে আপনি চাইলে তখন ভার্চুয়াল মেশিনের সিকিউরিটি সিস্টেম আপনি জাস্ট ভার্চুয়াল মেশিনের সিকিউরিটি সিস্টেম আপনি অন করতে পারবেন। আপনাকে আগে মেইন সিস্টেমটা অন করতে হবে, তখন আপনার ভার্চুয়াল মেশিনটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এই হচ্ছে মেইন থিম। সো গেস্ট ওএস এর পার্টটা গেল। সো এখানে এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিতে পারি, লাইক আমরা বলতে পারি যে আমরা হচ্ছে ম্যাকওএস, হ্যাঁ, ম্যাকওএসটাকে আমরা রান করব, ম্যাকওএস রানিং ইনসাইড উইন্ডোজ।
ইনসাইড উইন্ডোজ 11 দিয়ে দিলাম ম্যাকওএস রানিং। সো মানে আপনার ল্যাপটপ উইন্ডোজ 11 আছে, আপনি এখন ভার্চুয়াল মেশিনটাকে সেট আপ করে আপনি এখন ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনি এখন ম্যাকওএস আপনি আপনি ইনস্টল করলেন, হয়তো ভাবলেন যে ঠিক আছে আমি একটু এই অ্যাপলের স্বাদ নিয়ে দেখি, তো এরকম ভাবতে পারেন। তো এটা গেল হচ্ছে আমাদের গেস্ট ওএস। এরপরে হচ্ছে আমাদের যেটা আমাদের নেক্সট যে কম্পোনেন্ট হবে সেটা হচ্ছে আমাদের হাইপারভাইজার। সো মানে এটা হচ্ছে আমাদের সিলেবাস ইনক্লুডেড, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। সো এটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে দি ভার্চুয়াল মেশিন সফটওয়্যার অর ইমুলেশন ইঞ্জিন, মানে যেখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটাকে রান করব। দ্য ভার্চুয়াল মেশিন সফটওয়্যার অর ইমুলেশন ইঞ্জিন। এখানে আমরা আরও একটা পয়েন্ট, আরও কয়েকটা পয়েন্ট বলবো যে ইট ম্যানেজেস, কি ম্যানেজ করে দেখি। ইট ম্যানেজেস ভার্চুয়াল সিপিইউ, তারপরে হচ্ছে ভার্চুয়াল র্যাম, তারপর হচ্ছে ভার্চুয়াল স্টোরেজ। এখন বলতে পারেন স্যার ভার্চুয়াল সিপিইউ ভার্চুয়াল র্যাম ভার্চুয়াল স্টোরেজ কি? এগুলো কিছু না। আপনার ভার্চুয়াল মেশিনটা যখন হচ্ছে আপনার ফিজিক্যাল ডিভাইসের সিপিইউটাকে ভিজুয়ালি ইউজ করবে, তো ওই আপনার ল্যাপটপের সিপিইউটাকে যাতে হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনটা ভিজুয়ালি ইউজ করতে পারে, ওইটাকে হচ্ছে আমরা বলতেছি ভার্চুয়াল সিপিইউ। তার মানে আপনার ল্যাপটপের যেটা অ্যাকচুয়াল সিপিইউ, ওই সিপিইউটাই যখন আপনার ভার্চুয়াল মেশিন ইউজ করছে তখন ওই ভার্চুয়াল মেশিনের বেসিসে হচ্ছে আমরা বলতেছি যে তাহলে ওইটা ভার্চুয়াল মেশিনের জন্য হচ্ছে ভার্চুয়াল সিপিইউ। সেমভাবে আপনার ফিজিক্যাল যে ডিভাইস আপনার ফিজিক্যাল ল্যাপটপের যে র্যামটা, ওই র্যামটাকে হচ্ছে আমরা আপনার ভার্চুয়াল মেশিনের বেসিসে আপনার ভার্চুয়াল মেশিনের জন্য হচ্ছে ওটা আপনার ভার্চুয়াল র্যাম। এই আর কি, এই ছাড়া কিছু না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ইট ম্যাপস ভার্চুয়াল হার্ডওয়্যার acts like a real hardware, acts like a acts like real hardware. So it maps virtual hardware acts like real hardware. এটা তো আপনি বুঝেন, বা আমরা তো এতক্ষণ এই কনসেপ্টটা বুঝে আসছি। হ্যাঁ, এটা তো আমরা অলরেডি বুঝে আসছি যে তাহলে এখানে আমাদের ভার্চুয়াল মেশিনটা কী করবে, মানে আমাদের ভার্চুয়াল মেশিনের এই ইমুলেশন ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কী করবে, সে হচ্ছে আমার ফিজিক্যাল যে ডিভাইস আর আমার ফিজিক্যাল যে ল্যাপটপ বা ডেস্কটপের হচ্ছে যেই এক্সটার্নাল পেরিফেরালগুলো আছে, লাইক মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, বা যদি স্পিকার থাকে, হেডফোন, ওইগুলোকে হচ্ছে সে কিন্তু ভার্চুয়াল মেশিনের ভার্চুয়াল হার্ডওয়্যার হিসাবে কিন্তু ওটাকে কানেকশন করে ফেলবে, যারা দেখলে মনে হবে যে না আপনি ভার্চুয়াল মেশিনের রিয়েল হার্ডওয়্যারটাকে আপনি ইউজ করতেছে। এইটাই, এই ছাড়া কিছু না। সো এইটাই হচ্ছে আমাদের একদম কি বলে, আমাদের হচ্ছে মেইন কম্পোনেন্টগুলো, আমাদের এই ভার্চুয়াল মেশিনের মেইন কম্পোনেন্ট এই তিনটাই হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট। এই যে আমাদের হোস্ট অপারেটিং সিস্টেম, গেস্ট অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে আমাদের হাইপারভাইজার। হ্যাঁ, আচ্ছা যাও। সো এইবার হচ্ছে আমরা যে টপিকটা দেখবো, নিউ একটা টপিক আমাদের, মানে ভার্চুয়াল মেশিনারি আর কি, অন্য কিছু না। সো নেক্সট আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের কি বলা যায়, ভার্চুয়াল মেশিনের স্ট্রাকচার বলতে পারি। স্ট্রাকচার অফ ভার্চুয়াল মেশিন। সো স্ট্রাকচার হচ্ছে আমরা একটু আমাদের বুকে আসি। এই যে আমাদের বুকের এখানে কিন্তু এগুলো আছে, এই যে আপনার হোস্ট অপারেটিং সিস্টেম, গেস্ট অপারেটিং সিস্টেম, হাইপারভাইজার, হ্যাঁ এই সবই এখানে আছে। তো এই কনসেপ্টগুলোতে পড়লে কিন্তু বুঝে যাবেন। হ্যাঁ, সো এবার আসেন এই যে আমাদের গেস্ট অপারেটিং সিস্টেম কী করতেছে, হোস্ট অপারেটিং সিস্টেম কী করতেছে, এইগুলাই। সো আমাদের মেইন পার্ট হচ্ছে এই যে এটা আমাদের স্ট্রাকচারটা, এই যে আমাদের শো হাউ দ্য হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম আর লিঙ্ক টুগেদার টু ফর্ম আ ভার্চুয়াল মেশিন। সো এই যে আমাদের ফার্স্টে হচ্ছে ফিজিক্যাল হার্ডওয়্যার অন দ্য হোস্ট কম্পিউটার, এটা তো আমাদের লাগবে, কারণ এই ফিজিক্যাল হার্ডওয়্যারের কানেকশন থেকেই তো হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিভাইসটা স্টার্ট করবে। দেন হচ্ছে আমাদের হোস্ট অপারেটিং সিস্টেমটা লোড নিবে, হোস্ট অপারেটিং সিস্টেমটা লোড নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা আমাদের ইঞ্জিনটাকে ওপেন করব। ইঞ্জিন বলতে কিন্তু আমরা এই যে আমাদের হাইপারভাইজারকে মেন করতেছি। ঠিক আছে, এবার এই হাইপারভাইজারটাকে যখনই আমরা ওপেন করব তখনই কিন্তু হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিনের যে সফটওয়্যারটা, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতে পারি আমাদের ভার্চুয়াল মেশিনের যেই অ্যাকচুয়াল যেই ইন্টারফেসটা সেটা ওপেন হবে।
দেন হচ্ছে আমরা এখন ওইখানে যদি আমাদের একটাই মাত্র ভার্চুয়াল মেশিন থাকে তাহলে দেখা গেলো তখন হচ্ছে আমাদের ওই একটা ভার্চুয়াল মেশিনারি গেস্ট অপারেটিং সিস্টেমটা আমাদের অন হয়ে যাবে। বা দেখা গেলো যদি আপনার ওই ভার্চুয়াল মেশিন সফটওয়্যারের মধ্যে আপনার দুইটা ভার্চুয়াল মেশিন আছে তাহলে দেখা গেলো আপনার দেখা গেলো যে ওই দুইটা ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনার একটা হচ্ছে ম্যাক ওএস আর একটা হচ্ছে আপনার উইন্ডোজ এক্সপি, তাহলে তখন হচ্ছে আমাদের একটা হবে গেস্ট অপারেটিং সিস্টেম 1, আমরা এখানে ব্র্যাকেট লিখে দিলাম ম্যাক ওএস, আরটা হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 2, আমরা এখানে ব্র্যাকেট লিখে দিলাম আপনার উইন্ডোজ এক্সপি বা সামথিং লাইক দ্যাট। দেন হচ্ছে আমরা ওই অপারেটিং সিস্টেমের আন্ডারে আমরা অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লিকেশন 3 বা সামথিং এরকম কিছু আমরা ইউজ করে ফেললাম। সো সো এটা হচ্ছে আর কি মেইন স্ট্রাকচার। ইভেন এই স্ট্রাকচার কিন্তু আপনি আরও অনেক ওয়েতে আপনি ড্র করতে পারেন। আমরা যদি গুগলে আসি দেখেন এখানে অনেক রকম আপনার স্ট্রাকচার দেওয়া আছে। লাইক আমি যদি চলে আসি ভার্চুয়াল মেশিন স্ট্রাকচার, ভার্চুয়াল মেশিন যদি সার্চ করি সো অলমোস্ট সবই সেম, এই যে সবই স্ট্রাকচার সব সেম, বা এটা শুধু ভার্চুয়াল মেশিনের আন্ডারটা দিছে, বাট এন্টার পার্টটা দেয় না যে আমাদের অপারেটিং সিস্টেম থেকে হচ্ছে কীভাবে আমরা অ্যাক্সেস করবো। তবে বুকেরটাই বেটার, আই থিঙ্ক আমাদের বুকে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে সুন্দর একটা ভিজুয়াল ডায়াগ্রাম, এটাই সুন্দর দেখতে। আর এখানে কি বলছে যে আমাদের এই পার্টটা কি করতেছে, দিস creates the virtual machine inside the host computer to জানি it allows hardware emulation ensuring that each of the virtual machine are protected from each other while running on the host computer। এটা তো হবে সিম্পল। সো আই থিঙ্ক আপনি এই স্ট্রাকচার পার্টটা কিন্তু বুঝতে পারছেন, এটা কিন্তু কমপ্লেক্স কিছু না, খুবই সিম্পল। যাই হোক, সো তাহলে হচ্ছে আমরা স্ট্রাকচার পার্টের আমরা একটা ফ্লো আমরা এখানে আমরা মেনশন করতে পারি যে আমাদের স্ট্রাকচার পার্টে আমাদের ফ্লোটা কেমন হচ্ছে। সো ফ্লোটা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে ফিজিক্যাল হার্ডওয়্যারটাকে আমরা ইউজ করতেছি। ইভেন আপনাকে এই ফ্লোতে কিন্তু কোশ্চেন আসতে পারে যে আমাদের ভার্চুয়াল মেশিনটা হচ্ছে একদম আমাদের ফিজিক্যাল ডিভাইসটা স্টার্ট করার থেকে শুরু করে কিভাবে হচ্ছে কাজ করতেছে। সেখানে ব্র্যাকেট লিখে দিচ্ছি ফ্লো অফ কম্পোনেন্ট। তো ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল হার্ডওয়্যারটা ওপেন করার পর তারপরে কী হবে, আমাদের হোস্ট অপারেটিং সিস্টেমটা লোড নেবে, হোস্ট ওএস। তারপর হচ্ছে কি আমরা আমাদের ইঞ্জিনটা ওপেন করবো, মানে কি আমাদের হাইপারভাইজারটা ওপেন করবো, হাইপারভাইজার। আর আমরা এখানে বলতে পারি ব্র্যাকেট লিখে তো ভিএম সফটওয়্যার অর ইঞ্জিন, ভিএম সফটওয়্যার অর ইঞ্জিন। দেন হচ্ছে আমরা কি করব, আমাদের গেস্ট অপারেটিং সিস্টেম লোড নিবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওই ভার্চুয়াল মেশিনের আন্ডারে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে আমরা সেগুলো ইউজ করতে পারবো। সো অ্যাপ্লিকেশনস ইনসাইড ইচ ভিএম ভার্চুয়াল মেশিন, ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার ফ্লো অফ কম্পোনেন্ট। সো এই স্ট্রাকচার ডায়াগ্রামের জন্য হচ্ছে আপনি এই যে আমাদের বুকে যেটা আছে এটা সুন্দর করে মাথায় রাখবেন, এইটা ভালো করে মাথায় রাখলে হচ্ছে এইটুকু লাগবে না, এই পার্টটা লাগবে না, মেনলি হচ্ছে এইটুকু করলেই হচ্ছে। ইভেন এখানে আপনার এই দুইটা গেস্ট অপারেটিং সিস্টেম করার দরকার, আপনি একটাই মাত্র গেস্ট অপারেটিং সিস্টেম রাখবেন এখানে, আর একটা গেস্ট অপারেটিং সিস্টেম আন্ডারে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2 রাখবেন। আপনার এইটুকু পার্ট দরকার নেই, এই যে গেস্ট অপারেটিং সিস্টেম 2, অ্যাপ্লিকেশন 3, এই এক্সট্রা দরকার নেই। হ্যাঁ, আমাদের মেন থিমটা বুঝাতে পারলেই তো হচ্ছে, এর থেকে বেশি দরকার নেই। সো এটা গেল হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার আমরা সিম্পলি দেখবো যে হাউ ভার্চুয়াল মেশিন ওয়ার্কস, এটা হচ্ছে মেইন থিম অ্যাকচুয়ালি। সো হাউ ভিএম ওয়ার্কস, মেইন থিম হচ্ছে আমাদের এইটা। সো ফার্স্ট অফ অল সো আমরা এখানে বলবো যে ভিএম সফটওয়্যার ইজ ইনস্টলড অন হোস্ট ওএস। এটা তো অবশ্যই আমাদের ফার্স্ট কাজ কিন্তু এইটাই যে আমাকে কিন্তু ভিএম সফটওয়্যার যেটা মানে ওই যে হাইপারভাইজার যেটা ওইটা কিন্তু আমাকে আগে আমাদের হোস্ট অপারেটিং সিস্টেম মানে আমাদের যেটা ফিজিক্যাল ডিভাইসে কিন্তু এটাকে আমার আগে ইনস্টল করতে হবে। হাইপারভাইজার এটাকে হচ্ছে আমাকে কি আগে আমাদের মেইন ডিভাইসে ইনস্টল করতে হবে। এরপরে কাজ হচ্ছে ইউজার স্টার্টস আ ভার্চুয়াল মেশিন, দেন হচ্ছে আমাদের ইউজার একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে পারবে। দেন হচ্ছে গেস্ট ওএস loads inside a window or application, inside a window or application, মানে আপনি যেই অপারেটিং সিস্টেমটা আপনার ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনি ইউজ করতে চাচ্ছেন সেইটাকে হচ্ছে আপনার ওই ভার্চুয়াল মেশিনের মধ্যেই অ্যাকচুয়ালি লোড করতে হবে। সো সেটা এখানে সিম্পলি বললাম। দেন হচ্ছে নাম্বার 4 কাজ হচ্ছে আমাদের হাইপারভাইজার এখানে কাজ হচ্ছে কি, হাইপারভাইজারের মেইন কাজ হচ্ছে এখানে হাইপারভাইজার creates
ভার্চুয়াল সফটওয়্যার, দেন হচ্ছে hypervisor allocates resources কমাই দিই, ব্যাস এটা হচ্ছে আমাদের হাইপারভাইজারের কাজটা গেল। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফাইনাল যে পার্ট হবে গেস্ট ওএস রানস নর্মালি অ্যান্ড এক্সিকিউটস অ্যাপ্লিকেশনস। ব্যাস এই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেস। এর থেকে বাট কিছু জানতে হবে না, যেটুকু কোয়েশ্চেন আসে আপনি এটুকুর মধ্যে থেকে আপনি অ্যান্সার করতে পারবেন ইজিলি, কোনো প্রবলেম হবে না, ইজিলি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, সো ওয়ার্কিং প্রসেস গেল। আর এরপরে হচ্ছে আমাদের এখন একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ একটু জানা লাগবেই, স্বাভাবিক, কিছু করার নাই। সো আমরা আসেন অ্যাডভান্টেজে চলে আসি, বাট যদি এখানে বেশি লাগবে না, 2-3 টাকার পয়েন্ট জানলেই হচ্ছে। সো এখানে অ্যাডভান্টেজ হচ্ছে কি, যে প্রবলেমস in one VM do not affect others. সো আমাদের এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে it is compatible, so it has compatibility features where because it runs software from different platforms. It has competitive features. It has compatibility feature because it runs software from different platforms. আচ্ছা, আরেকটা বলতে পারি আমরা, সেটা হচ্ছে মাল্টিপল, আরও অনেক আছে বাট এই তিনটে মেইন। মাল্টিপল সিস্টেমস ইউজ ওয়ান ফিজিক্যাল মেশিন, এটা তো আমরা জানি। ব্যাস মোটামুটি এই তিনটা জানলে হচ্ছে, এর থেকে আর বেশি কিছু আমাদের দরকার নাই। এবার হচ্ছে আমরা একটু লিমিটেশনটা দেখতে পারি, যে আমাদের এখানে মানে ডিসঅ্যাডভান্টেজ বলা যাবে না, লিমিটেশন বলতে হবে, যে আমাদের কি লিমিটেশনস আছে। সেখানে বলতে পারি ইট মে স্লোয়ার দেন রিয়েল হার্ডওয়্যার, তো হতে পারে, কিন্তু তো হতেই পারে। সো পারফরমেন্স ওভারহেড মে অকার, সেখানে কিন্তু তাহলে আমাদের পারফরমেন্স ওভারহেড হতে পারে। তারপর আরেকটা বলতে পারি ইট রিকোয়ার্স স্ট্রং সিপিইউ অ্যান্ড র্যাম। হ্যাঁ, আপনার র্যাম আর সিপিইউ অনেক স্ট্রং লাগবে, কারণ আপনি যেহেতু একটি ডিভাইসের মধ্যে আরও মাল্টিপল ডিভাইস আপনি ইনস্টল করতেন, সো আপনার র্যাম সিপিইউ অনেক বেশি স্ট্রং হওয়া লাগবে। সো ইট রিকোয়ার্স স্ট্রং সিপিইউ অ্যান্ড র্যাম ফর হাই রিসোর্স ইউজেস। এর থেকে আর মনে হয় না বেশি লাগবে, এর থেকে বেশি দরকার নেই। সো মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট। সো এরপরে দেখা গেলো ইনকেস কোনো কারণে ভার্চুয়াল মেশিন আর ভার্চুয়াল মেমোরির মধ্যেও আপনার ডিফারেন্স চাইতে পারে। সো ওটা আমি ওটা হচ্ছে আমি ওই শিটের মধ্যে অ্যাড করে দেবো। সো ওখান থেকে দেখে নেবেন, আর খুব বেশিটা প্রবলেম হবে না, ঠিক আছে? ওটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। সো মোটামুটি হচ্ছে আমাদের তাহলে ভার্চুয়াল মেশিনের কনসেপ্ট শেষ। হ্যাঁ, ভার্চুয়াল মেশিনের কনসেপ্ট শেষ। সো তাহলে এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। এখানে আসি, দেখি এই যে এখানেও একই জিনিস, যে বেনিফিটস অ্যান্ড লিমিটেশন ভার্চুয়াল মেশিন। এবার আসছে আমাদের ট্রান্সলেশন সফটওয়্যার। সো ট্রান্সলেশন সফটওয়্যারের মধ্যে আমরা তো পড়ছিলাম যে আমাদের 3 ধরনের ট্রান্সলেটর ছিল না, কম্পাইলার, ইন্টারপ্রেটার আর হচ্ছে অ্যাসেম্বলার, তাই না? সো এখানে আমাদের একটু ডিফারেন্টভাবে দেখতে হবে, মানে এখানে হচ্ছে আমরা এই কম্পাইলার ইন্টারপ্রেটারের মেইন কনসেপ্ট থাকবে, কিন্তু ওই কম্পাইলার হোক বা ইন্টারপ্রেটার হোক বা অ্যাসেম্বলার, এদের সবগুলোর ইন্টারনাল স্ট্রাকচার অলমোস্ট সেম। সো এখন ওই ইন্টারনাল স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের এইখানে মেইনলি 4টা
মানে আপনি এখানে 4টা স্টেজ দিছে, কিন্তু এখানে বেসিক্যালি হচ্ছে 7টা স্টেজ। মানে ওই আমরা এই অনার্স লেভেলে পড়ছি তো, তখন ওখানে 7টা স্টেজ ছিল, বাট আপনার হচ্ছে এখানে 4টা স্টেজ দিয়েছে। মানে আপনার কম্পাইলার হোক বা আপনার হোক ইন্টারপ্রেটার, এইগুলো হচ্ছে এই 4টে স্টেজ ফলো করে কাজ করে। 4টে স্টেজের মধ্যে ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের এই যে লেক্সিক্যাল অ্যানালাইসিস, সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিস, থার্ড স্টেজ হচ্ছে আমাদের কোড জেনারেশন, লাস্ট স্টেজ হচ্ছে আমাদের কোড অপটিমাইজেশন। এর মধ্যে হচ্ছে আমাদের আরও 3টা পার্ট ছিল, তার মধ্যে আমাদের একটা পার্ট ছিল হচ্ছে আপনার সিমেন্টিক সিমেন্টিক অ্যানালিসিস ছিল, আরটা ছিল হচ্ছে আপনার ওই কি বলে আমার মাথায় আসছে না, পোস্টের অনেকদিন আগে। আরটা ছিল হচ্ছে আপনার ওই কোড কোড ডিভাইডেশন ছিল, আর আরেকটা পার্ট ছিল মাথায় আসছে না ওটা। যাই হোক, ওটা এখন মাথা রাখার আমার দরকারও নাই। তো যাই হোক, সো এখন হচ্ছে এই চারটা মেইন, এই জন্য আপনাকে 4টা দিচ্ছে। আর এই ছাড়া যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার অপশন, মানে ওগুলোও লাগে, কিন্তু আপাতত এই 4টাই মানে এই 4টা কনসেপ্ট আপনাকে জানতে হবে। হ্যাঁ, সো আপনাদের এটুতে অনেক মানে হাই লেভেলের জিনিসপাতি দিয়ে দিচ্ছে, যাও কিছু করার নাই, দিচ্ছে তো পড়তে হবে। তো তার আগে আসে আমরা একটু এই কনসেপ্ট একটু দেখে নেই যে কি বলছে, হাউ অ্যান ইন্টারপ্রেটার ডিফারেন্স ফ্রম আ কম্পাইলার। সো মানে হচ্ছে আমাদের কম্পাইলার ইন্টারপ্রেটার মধ্যে ডিফারেন্স কিছু, তো আমরা জানি যে আমাদের কম্পাইলার কিন্তু হচ্ছে কি করে, কম্পাইলার হচ্ছে এন্টায়ার কোডকে একসাথে কম্পাইল করে বের করে দেয়। আমাদের কম্পাইলার কি করে, এন্টায়ার কোডকে হচ্ছে একবারেই কিন্তু সে ট্রান্সলেট করে কিন্তু কম্পাইল করে ফেলে, দেন হচ্ছে আপনার সবগুলা এরর কিন্তু একসাথে শো করে। আর ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার হচ্ছে আপনার এন্টায়ার কোডটাকে সে লাইন বাই লাইন হচ্ছে আপনার এক্সিকিউট করবে। অ্যান্ড কোনো একটা লাইনে যদি সে আপনার এরর পেয়ে যায়, তাহলে ওই লাইনে কিন্তু সে আপনার স্টপ হয়ে যাবে, সে কিন্তু ফার্দার আর কোনো ট্রান্সলেশন করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই এররটা ঠিক করতেছেন। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স ছিল। সো এখানে আসে একটু ডায়াগ্রামগুলো দেখি, তাহলে আরও ইজিলি বুঝতে পারবো। যেমন এখানে আমাদের কম্পাইলার ডায়াগ্রাম কি দিয়েছে, যে আমরা কম্পাইলার হচ্ছে আমরা সোর্স কোড দেবো, এটা তো আমরা জানি যে আমরা যে সোর্স কোডগুলো দেবো, মানে আমরা যে কোডিংটা করি, কোডিংটা করে হচ্ছে ওই কোডিংয়ের কোডটা হচ্ছে আমরা কম্পাইলারে দিব। কম্পাইলার দেওয়ার পর কি হবে, কম্পাইলার হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি সে 2টা পার্টি দিবে, এরর মেসেজ তো দিবে, অর অবজেক্ট কোড দিবে। যদি আপনার কোডের মধ্যে কোনো এরর না থাকে, তাহলে হচ্ছে আপনাকে সে অবজেক্ট কোড ব্যাক করবে। আর যদি আপনার কোডের মধ্যে একটা এরর থাকে, তাহলে কিন্তু সে কিন্তু শুধুমাত্র ওই এররটাই কিন্তু শো করবে। আর বাকি যে আপনার এন্টার কোডের মধ্যে যে কোনো প্রবলেম নাই, খালি ওই একটা জায়গাতে যে প্রবলেম, মানে এইটার জন্য কিন্তু সে কিন্তু কোনো মানে আপনাকে ওই কংগ্রাচুলেশন আপনাকে দিবে না, যে না ভাই তুমি 1000 লাইনের কোড লিখছো, তোমার একটা লাইনে ভুল গেছে, তুমি 999 লাইন কোড তুমি ঠিক লিখছো, এই জন্য যে আমি তোমাকে কংগ্রাচুলেশন দেবো, এমন কিছু না। তুমি একটা ভুল করছো, তাহলে এখন তোমাকে এরর খাইতেই হবে। সো এটা হচ্ছে কম্পাইলারের কাজ, কারণ কম্পাইলার যেহেতু এন্টায়ার কোড সে একবারেই কম্পাইল করে ফেলবে, তাহলে ওই এন্টায়ার কোডের মধ্যে যদি কোনো একটা মিস্টেক যদি সে পেয়ে যায়, তাহলে সে আপনাকে ওই মিস্টেকটাই শো করবে। যতক্ষণ না পর্যন্ত আপনার ফুল মিস্টেক আপনার মনে করেন যে কারেকশন করা হয়ে আছে, ধরেন যে এখন আপনার কোডের মধ্যে আর কোনো ভুল নেই, আর কোনো এরর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই হচ্ছে কম্পাইলার আপনাকে অবজেক্ট কোডটা ব্যাক করবে। অবজেক্ট কোডটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি বলে মেশিন যে কোডটাকে বোঝে, লাইক আপনার সেটা বাইনারি কোড হতে পারে, মেশিন কোড হতে পারে। মেইন থিম হচ্ছে এইটা। আর ইন্টারপ্রেটারে কিন্তু হচ্ছে আমাদের কি করতেছে, ইন্টারপ্রেটারে কিন্তু হচ্ছে আমাদের ওই যে লাইন বাই লাইন কিন্তু কি আমাদের ওই কোড করতেছে, ডিকোড এই কি বলে ইন্টারপ্রেট করতেছে। ধরেন সিম্পলি আমি এখানে বুঝাই, ইন্টারপ্রেটার পার্টটা একটু সিম্পলি বলি। ইন্টারপ্রেটার মেইন থিমটা হচ্ছে কি, ধরেন আপনি, আরে ঝামেলা ঝামেলা করে মাউসে ঝামেলা, মাউস স্ক্রল কাজ করে না, নষ্ট হয়ে গেছে। যাই হোক, ধরেন যে আপনি 5 লাইনের একটা কোড দিচ্ছেন, 5 লাইনের মধ্যে সেকেন্ড লাইনে হচ্ছে আপনার একটা এরর আছে, তাহলে আপনার লাইন 1 আপনার ফার্স্টে কি হলো, সোর্স কোডে গেল, লাইন 1টা হচ্ছে আপনার ইন্টারপ্রেটারে আসলো। হ্যাঁ, লাইন 1টা ইন্টারপ্রেটারে আসলো, এখন লাইন 1-এর মধ্যে তো কোনো মিস্টেক নাই, লাইন 1-এর মধ্যে কোনো মিস্টেক নাই, সো লাইন 1টা কি তবে আপনার কি হবে, আপনার আউটপুট হয়ে বের হয়ে যাবে। লাইন 1টা আপনার আউটপুট হয়ে বের হয়ে গেল। এরপর আসলো সোর্স কোডে লাইন 2 আসলো, সো লাইন 2-তে আসার পর আমাদের এখানে কি হবে, একটা ভুল হবে। লাইন 2-তে কি হবে, ভুল হবে। লাইন 2-তে ভুল হওয়ার পর তাহলে এইবার কিন্তু আপনার এখানে শো করবে যে তোমার লাইন 2-তে কি আছে, একটা মিস্টেক আছে। তখন এবার এই লাইন 2টা আবার আপনার এখানে এরর কারেকশন পার্টে আসবে।
লাইন টু কোথায় আসবে? এরর কারেকশন পার্টে আসবে। দেন হচ্ছে এই এরর কারেকশন পার্টে হচ্ছে আপনি এটাকে কারেকশন করে আবার হচ্ছে আপনি এখানে ইন্টারপ্রেটারকে দিবেন। কাকে দিবেন? ইন্টারপ্রেটারকে দিবেন। ইন্টারপ্রেটারকে দেওয়ার পর হচ্ছে এবার দেখা গেল তখন হচ্ছে আপনার ওইটাতে আর কোনো মিস্টেক নাই, তখন হচ্ছে আপনার আউটপুটে লাইন টু গেল। তাহলে আপনার দুইটা লাইন কিন্তু আপনার অলরেডি এক্সিকিউট হয়ে বের হয়ে গেছে। এবার থার্ড লাইনে এসে দেখা গেল যে আপনি এখানে কি দিয়েছেন, আপনি এখানে সোর্স কোড দিয়ে থার্ড লাইন দিয়েছেন। কারণ থার্ড লাইনে দেখা গেলো আপনার হচ্ছে একটা ইনপুট লাগবে, একটা ইনপুট ভ্যালু লাগবে। কি লাগবে? একটা ইনপুট ভ্যালু লাগবে। তো ওই থার্ড লাইনটা কিন্তু হচ্ছে আপনার সামনে কিন্তু ওই যে মানে ওই যে ধরেন যে আপনি এখানে দিলেন যে আপনার এন্টার নেম দিলেন। সো আপনার সামনে কিন্তু এখন ওই এন্টার নেম মেসেজটা শো করতেছে একটা ইনপুটের জন্য। তাহলে এখন ওই থার্ড লাইনটা কিন্তু মানে ইন্টারনালি হচ্ছে ওইটা এখন আপনার এই প্রোগ্রাম ইনপুট সেকশনে চলে আসবে। এরপর হচ্ছে আপনি যখনই এই থার্ড লাইনের আপনার যে ইনপুট দরকার ওটা আপনি ইনপুট দিবেন, তখনই কিন্তু হচ্ছে এটা, তখনই কিন্তু হচ্ছে আপনার ওই ইনপুটটা আবার আপনার ইন্টারপ্রেটারে চলে আসবে। আসার পর তারপরে আপনার এই লাইনে যদি কোনো মিস্টেক না আসে তাহলে আপনার লাইন থ্রিও আপনার এখন এক্সিকিউট হয়ে বের হয়ে যাবে। সেমভাবে আমাদের সোর্স কোড লাইন ফোর আসলো, লাইন ফোরটাও আমাদের এক্সিকিউট হয়ে বের হয়ে গেল। সেমভাবে লাইন ফাইভটাও আমাদের সোর্স কোডে আসলো, বাট লাইন ফাইভটা হচ্ছে আমাদের আর প্রোগ্রাম এক্সিকিউট হয়ে বেরোতে পারো না, কারণ লাইন ফাইভে হচ্ছে আপনি আচ্ছা আমি পেঁচাবো না, পেঁচানোর দরকার নেই। লাইন ফাইভেও কোনো ভুল নাই, সো আমাদের লাইন ফাইভটা হচ্ছে এক্সিকিউট হয়ে বের হয়ে গেছে, আমাদের পেঁচানোর দরকার নেই শুধু শুধু। সো গেল। এই হচ্ছে একদম মেইন থিম, মেইন কনসেপ্ট আমাদের ইন্টারপ্রেটারে। সো এইটুকু একটু মাথায় রাখতে হবে। আমরা তো অলরেডি বুঝি এটা নিয়ে তো কোনো ঝামেলা, আমরা যেটা বুঝি। এইবার হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট এখানে যে বলছে স্টেজ ইন দ্য কম্পাইলেশন অফ আ প্রোগ্রাম। সো এখানে হচ্ছে চারটে স্টেজ। আমাদের ফার্স্ট হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, দেন হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস, তারপর হচ্ছে কোড জেনারেশন, দেন হচ্ছে অপটিমাইজেশন। হ্যাঁ, সো এইবার প্রত্যেকটা পার্ট হচ্ছে আমরা একটু এক্সপ্লেইন করে বোঝার ট্রাই করে আসেন। কি হলো? মাউস কাজ করতেছে তো, মাউস কাজ করছে। আচ্ছা, যাই হোক, সেটা কেটে দিচ্ছি। তো তাহলে আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে কি? আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, সো জাস্ট হচ্ছে আমি আপাতত এই পার্টটুকুই হচ্ছে আমরা দেখাই দিই, আজকে দেখাই দিই, আমরা এটা ক্লোজ করে দেবো। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কি যে ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ দ্যাট রিডস, কি করতেছে? দ্যাট রিড দ্য সোর্স কোড অ্যান্ড ব্রেক্স ইট ইনটু টোকেনস। এই হচ্ছে মেইন কনসেপ্ট। টোকেন জিনিসটা আবার এখানে কই থেকে উড়ে এসে জুড়ে। সো আমরা আসুন এখানে হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ হচ্ছে ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, মেইন থিম এটা হচ্ছে হোয়াট আর টোকেনস। টোকেন জিনিসটা কি? সো টোকেনস, টোকেনস জিনিসটা কি? সো টোকেন কি যদি আমি এমনি যদি সিম্পলি ডিফাইন করি, সো এখানে বলতে পারি যে ইট ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিটস উইথিন দ্য সোর্স কোড। তাও বুঝি না, তাও একটু আমরা মানে কনফিউশন যে স্মলেস্ট ইউনিটস, স্মলেস্ট মিনিংফুল ইউনিটস, আবার উইথিন দ্য সোর্স কোড। সোর্স কোড তো এমনি একটা কোড, কোড দেখলেই তো মাথা ঘুরে, তার মধ্যে আবার স্মলেস্ট মিনিংফুল ইউনিট বলতে আমরা কি মিন করতেছি, রাইট? সো আসলে আমরা একটু দেখি টোকেনের মধ্যে কি থাকতে পারে। হ্যাঁ, টোকেন হচ্ছে আমাদের একটা কোড বলেন বা প্রোগ্রাম বলেন, যাই বলেন না কেন, ওইগুলোর মেইন অবজেক্টগুলো, মেইন অবজেক্টগুলো কেমন? যেমন আমাদের কিওয়ার্ড যদি বলি, কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমাদের একরকম টোকেন। অর্থাৎ কিওয়ার্ড কোনগুলো সেটা বলতেছি। তারপর হচ্ছে আমাদের আইডেন্টিফায়ারগুলো কিন্তু হচ্ছে এক একটা টোকেন। আইডেন্টিফায়ার যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আমাদের এক একটা টোকেন। তারপর হচ্ছে আমাদের অপারেটর যেগুলো আছে ওইগুলো কিন্তু হচ্ছে আমাদের এক একটা টোকেন হতে পারে। তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যেগুলো আছে বা কনস্ট্যান্ট ভ্যালু, ওইগুলো কিন্তু হচ্ছে কি আমাদের এক একটা টোকেন হতে পারে। সো ফর এক্সাম্পল আসেন, লাইক কিওয়ার্ড বলতে আমরা কোনগুলোকে মিন করতেছি? শুরু করে আমরা লিখি না যে ইফ, ফর, তারপরে হচ্ছে হোয়াইল, এন্ড হোয়াইল। এই যে আমাদের কিওয়ার্ডগুলা, এইগুলা কি হচ্ছে আমরা
মানে এগুলোও কিন্তু আমরা টোকেন বলতে পারি। তবে আইডেন্টিফায়ার কোনগুলা? লাইক বললাম এক্স, এক্স এ বলা ঠিক না, এক্সটা একটা ভ্যারিয়েবল হতে পারে অ্যাকচুয়ালি। আর বলতে পারি যে আমরা যদি বলি টোটাল, ইউজার নেম, মানে মিনিংফুল ভ্যারিয়েবল যেগুলো ওইগুলো তো হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। কাউন্ট, ইন্ডেক্স, এগুলো কিন্তু হচ্ছে টোকেন। এগুলো কি? টোকেন। অপারেটরগুলো সেটা তো জানেন, লাইক প্লাস, তারপর ডিভিশন, এই ডিভিশন দিলাম তো, প্লাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে আমাদের মড সাইন, এসব হচ্ছে কি আমাদের অপারেটর। হ্যাঁ, ইকুয়াল সাইনও কিন্তু অপারেটর। সেটা আপনার এই একটা ইকুয়াল হতে পারে, আবার দুইটা ইকুয়াল হতে পারে, সবই কিন্তু কি অপারেটর। কনস্ট্যান্ট কোনগুলা? যেমন হচ্ছে আপনি যদি 3.14, কি হলো, আপনি যদি বলেন যে 3.142 এটা হচ্ছে একটা ভ্যালু, এটা তো অবশ্যই কনস্ট্যান্ট ভ্যালু। আমি একটা টেক্সট ফিক্স করে দিলাম যে হ্যালো। সো আমরা চাইলে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে ফিক্স করতে পারি। সো একটা কোডের, একটা সোর্স কোডে কিন্তু আমাদের এই পার্টগুলো থাকে, সবই কিন্তু থাকে। আমাদের একটা সোর্স কোডে কিন্তু এই যে এই কিওয়ার্ড, আইডেন্টিফায়ার্স, এই অপারেটরস, কনস্ট্যান্ট সবই কিন্তু থাকে। সো এই সব কিছুকে হচ্ছে কি আমরা টোকেন বলি। এগুলোকে আমরা কি বলি? টোকেন। জাস্ট সিম্পল হচ্ছে এটাই। এই জন্য কি বলছি যে ইট ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিটস উইথিন দ্য সোর্স কোড। যেমন আমি যদি বলি যে টোটাল হচ্ছে কি একটা একটা আইডেন্টিফায়ার, সো এটা কিন্তু হচ্ছে একটা স্মলেস্ট মিনিংফুল ইউনিটস উইথিন দ্য সোর্স কোড। আর এইটাই তাহলে যখন হচ্ছে আমরা আমাদের মানে ট্রান্সলেটরে আমরা কোনো একটা সোর্স কোড দিব, ওই সোর্স কোডটা ফার্স্টে হবে কি, ওই সোর্স কোডটা ফার্স্টে হচ্ছে এই চারটা ডিফারেন্ট টোকেনে হচ্ছে আপনার ব্রেকডাউন হয়ে যাবে। যে মানে আপনি যে সোর্স কোডগুলো দিচ্ছেন ওই সোর্স কোডের মধ্যে হচ্ছে আপনার কিওয়ার্ড কোনগুলো, আইডেন্টিফায়ার কোনগুলো, অপারেটর কোনগুলো, কনস্ট্যান্ট কোনগুলো, সেইগুলোতে কিন্তু হচ্ছে আমরা পার্ট বাই পার্ট হচ্ছে ব্রেকডাউন করে ফেলবো। সেটাই হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজ। সো লেক্সিক্যাল অ্যানালাইসিসকে আমরা আবার স্ক্যানারও বলি, এটা মাথায় রাখবেন। লেক্সিক্যাল অ্যানালাইসিসকে আমরা কি বলি? স্ক্যানারও বলি। সো একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। ফর এক্সাম্পল, এক্সাম্পলে হচ্ছে আমরা একটা সোর্স কোড লিখলাম সিম্পল। হ্যাঁ, আমি বললাম যে লাইক x is equal to 1 in python কোড, তারপর হচ্ছে while x less than 6, দেন হচ্ছে আমরা বললাম print আনাবি, সরি নট আনাবি, ইট ইস আতিফ। আচ্ছা, আপাতত ঠিক আছে, এটুকুই থাক, এটুকুই হলে হচ্ছে। তো তাহলে এইখানে যদি আমরা এখন সেপারেশনটা করি, তাহলে সেপারেশন আমাদের কি কি আসতেছে, যে আমাদের এখানে কোনটা কি টোকেনস, আমাদের কোনগুলো হচ্ছে। সো এখানে তাহলে আমাদের, আচ্ছা তাহলে এখানে আমাদের টোকেনস হচ্ছে কোনগুলো সেটা দেখতে হবে। এখানে আমাদের টোকেনস হচ্ছে কি কি, তাহলে দেখি আমাদের কিওয়ার্ড কি এখানে কি কি আছে, রাইট? সো আমাদের এখানে কিওয়ার্ড আছে কি কি, দেখেন আমাদের এখানে কি কিওয়ার্ড আছে হচ্ছে ওই যে হোয়াইল একটা কিওয়ার্ড, প্রিন্ট একটা কিওয়ার্ড, এই, তাহলে আমাদের এখানে কিন্তু এই দুটো আছে কিওয়ার্ড। তারপর হচ্ছে আমাদের এখানে আইডেন্টিফায়ার আছে, আইডেন্টিফায়ার এক্স কেও আমরা বলতে পারবো অ্যাজ, আমরা আইডেন্টিফায়ার বলতে পারবো, কারণ এক্স কে তো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তো আমরা ভ্যালুই ধরি, তাই না? বাট আমি এখানে বললাম নাম্বার, আমি বোঝানোর জন্য দিলাম নাম্বার। সো এটাও এখানে নাম্বার দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের আইডেন্টিফায়ার আছে কোনটা? নাম্বার। নাম্বার হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। তারপর আমাদের অপারেটর আছে কি কি, অপারেটর আছে হচ্ছে আমাদের ইকুয়াল সাইন আছে, তারপর হচ্ছে আমাদের লেস সাইন আছে, এগুলো অপারেটর। তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কি কি আছে, কনস্ট্যান্ট বলতে কিন্তু আমাদের এই ওয়ানকে তো আর কনস্ট্যান্ট বলতে পারবো না, না তো বলা যায়, যেহেতু আমি এখানে মানে এই ওয়ানটা যেহেতু আমাদের এই কোডের জন্য ফিক্স, সো আমরা এখানে ওয়ানটাকে কনস্ট্যান্ট বলতে পারি। সেখানে ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট, ওই যে সিক্সটা দিচ্ছে যে লেস দ্যান সিক্স, ওটা ওটা কনস্ট্যান্ট। তারপরে আতিফ যে ভ্যালুটা দিচ্ছে আতিফ, এটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট ভ্যালু আন্ডারেই যাবে, আতিফ। সো এই হচ্ছে আমাদের, এই কাজটুকুই করবে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। সো আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছেন। সো তারপর হচ্ছে এখানে আপাতত আরেকটা পার্ট আমি বলে দেই। আচ্ছা, আদান দিচ্ছে, আমরা একটু ব্রেক করে আসতেছি। আচ্ছা, আমাদের আজানটা হয়ে গেছে।
সো এবার যেটা বলতেছিলাম, সো এইখানে হচ্ছে আমাদের কিছু কি ফাংশনস আছে আমাদের এইখানে, যখন হচ্ছে আমরা আমাদের সোর্স কোডটাকে লেক্সিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমরা টোকেনাইজ করি। টোকেনাইজ করার সময় হচ্ছে আমাদের কিছু কি ফাংশন আছে যেগুলো হচ্ছে কিন্তু আপনার ইন্টারনালি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। তো তা আমাদেরকে ওইগুলো একটু জানতে হবে যে কি ফাংশনগুলো কী কী আছে। আমাদের ফার্স্ট মেইন কি ফাংশনটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে সোর্স কোডে কিন্তু কিন্তু এই যে হোয়াইট স্পেস আছে না, এই যে একটা হোয়াইট স্পেস, এই যে একটা হোয়াইট স্পেস, এই যে একটা হোয়াইট স্পেস কিন্তু আছে, এইগুলো কিন্তু হচ্ছে রিমুভ করি। ইভেন আমাদের সোর্স কোড যদি কোনো কমেন্টও থাকে ওই কমেন্টটা কিন্তু রিমুভ করে ফেলে, কারণ দেখেন আমরা কিন্তু জানি যে আমাদের কমেন্ট কিন্তু কখনো এক্সিকিউট হয় না। তাহলে সোর্স কোডে যদি আমাদের কোনো হোয়াইট স্পেস আর কমেন্ট থাকে সেইগুলো কিন্তু হচ্ছে আমাদের এই লেক্সিক্যাল অ্যানালাইসিস রিমুভ করে দিবে। সো ইট রিমুভস হোয়াইট স্পেস অ্যান্ড কমেন্টস। এরপর হচ্ছে আপনার এটার মধ্যে আপনার যদি কোনো ভুলভাল টোকেন দেখেন, আপনি এখানে হোয়াইলের থেকে আপনি লিখেছেন WHILE, তখন কিন্তু আপনার ওই কম্পাইলারে শো করে না যে আপনার এখানে মিস্টেক হয়েছে। সো তার মানে এই মিস্টেকটা কিন্তু আপনার ওই কম্পাইলারের লেক্সিক্যাল অ্যানালাইসিস এসএস থেকে কিন্তু এই আপনার এটাকে ডিটেক্ট করা হয়েছে যে আপনার ওই কি বলে আপনার এই যে এই কিওয়ার্ডে ভুল ছিল। আর আর এটা তো হচ্ছে আমাদের টোকেন। সো আপনার এখানে কিওয়ার্ডে ভুল হোক বা আপনার এখানে কি বলে এই যে অপারেটর ভুল হতো না, আপনি এখানে ইকুয়াল সাইন দিয়ে ই থেকে আপনি এখানে মাইনাস দিয়ে দিয়েছেন, সো এটাও আপনার ভুল হতে পারে। এখানে হচ্ছে আপনি এই যে কোটেশনটা দেননি, এখানে ভুল হতে পারে। সো এই যে আপনার মানে টোকেনের মধ্যে আপনার যে ভুলগুলো হচ্ছে সেগুলো কিন্তু সে আপনার ধরতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু সে আপনার মানে সিম্পলি কিন্তু এগুলোকে সে ক্যাচ করতে পারে। তো এইটা কি হচ্ছে আমরা সিম্পলি তাহলে এখানে বলতে পারি যে ইট ডিটেক্টস ইনভ্যালিড টোকেনস। সিম্পলি টোকেন বলতে আমরা কিওয়ার্ড, অপারেটর, তারপর আইডেন্টিফায়ার, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট সবই বুঝি। সো ইট ডিটেক্টস ইনভ্যালিড টোকেনস। তারপরে হচ্ছে ফাইনালি আপনার এই সবগুলোকে সুন্দর করে এভাবে টোকেনাইজ করা হয়ে গেলে দেন সে লাস্টে হচ্ছে একটা সিম্বল টেবিল সে মেক করে ফেলে। সো ইট বিল্ডস আ সিম্বল টেবিল। সো এখন একটা জিনিস খেয়াল করছেন, এই যে কম্পাইলার টাইমে এই যে এত কিছু যে হয় আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা জাস্ট রান করতেছি, রান দেওয়ার উইথিন ১ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কোডটা এক্সিকিউট হয়েছে। কিন্তু ওই কোডটা এক্সিকিউট হওয়ার আগে যে এত কিছু হচ্ছে এটা কিন্তু কখনোই বোঝা পসিবল না। তাহলে চিন্তা করেন যে এটা ইনভেন্ট করছে সে আসলে কি মাথা নিয়ে মানে আমাদের বাচ্চাদের জন্য এই হচ্ছে এইগুলা সে এই ইনভেন্ট করছে। আর যাই হোক, সো আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিসের পার্ট আমাদের কনসেপ্ট কিন্তু এখানেই শেষ। লেক্সিক্যাল অ্যানালাইসিস কনসেপ্ট এখানেই শেষ। সো আপাতত আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটুকু দেখে আমরা আমাদের হয়তোবা মোটামুটি এই চ্যাপ্টারে আর হয়তোবা ২টা ক্লাস লাগতে পারে, কারণ এই চ্যাপ্টারে আরও কনসেপ্ট আছে। কারণ এই চ্যাপ্টার থেকে মোটামুটি ভালো মোটামুটি কোয়েশ্চেন তো আসে। সো আমরা এই চ্যাপ্টারে যাক, এই চ্যাপ্টার শেষ করে তারপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ।